নমস্কার। মধ্যমগ্রাম রূপকল্প, কলকাতা, ভারত। রূপকল্পের উদ্যোগ, এই মুহূর্তে থিয়েটারের অস্তিত্ব। আজকের আলোচনা তৃতীয় পর্ব। আমাদের ঘোষণা অনুযায়ী সন্ধ্যে 7:30 আমরা ফেসবুক লাইভে থাকব। আমাদের 7:30 বাজে আমরা যথাসময়ে উপস্থিত হয়েছি। যারা শ্রোতা দর্শক তাদেরকে অভিনন্দন। এবং আজকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করছেন, শ্রদ্ধেয় আতাউর রহমান, শ্রদ্ধেয় গৌতম সেনগুপ্ত, শ্রদ্ধেয় মলয় ভৌমিক এবং শ্রদ্ধেয়া রুমা মোদক। আলোচনায় আমরা সরাসরি ঢুকে যাব, কারণ সময় একটা বড় ব্যাপার। 4 জনের আলোচনা আছে, পরবর্তীকালে আবার 4 জনেই একসাথে কথা বলব। প্রথমে আমার 10 এককভাবে কথা বলার জন্য অনুরোধ করব। প্রথমে যার কাছে যাব তিনি হচ্ছেন সিরাজগঞ্জ, বাংলাদেশ। বাংলাদেশে 1 মে 1956 সালে তাঁর জন্ম। বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়া সত্ত্বেও একজন নাট্য ব্যক্তিত্ব হিসেবে তিনি বেশি পরিচিত। অর্থাৎ তিনি একজন শিক্ষক, লেখক, নাট্যকার ও নির্দেশক। বাংলাদেশের পথনাটক আন্দোলন তথা মাফ করবেন, আমি ভুল বলেছি। আমি প্রথমেই যাব শ্রদ্ধেয় আতাউর রহমানের কাছে। বাংলাদেশের নোয়াখালী জেলায় তার জন্ম 18ই জুন 1941। তখন ব্রিটিশ শাসন। অবিভক্ত ভারতবর্ষ 1971 সালের পর তিনি স্বাধীন বাংলাদেশের নাগরিক। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন। দেশে বিদেশি বহু সাহিত্যিকদের লেখা তিনি পড়েছেন। তার মায়ের কাছেই তিনি বই পড়ার শিক্ষা লাভ করেন। 1972 সালে তার পরিচালনায় প্রথম নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। রহমান সাহেব 35টির বেশি মৌলিক এবং অনুবাদ করা মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য গ্যালিলিও, পায়ের আওয়াজ পাওয়া যায়, রক্তকরবী, বাংলার মাটি বাংলার জল, নারীগণ, ঈর্ষা, অপেক্ষামান এবং ওয়েটিং ফর গোডা। এছাড়াও তিনি রবীন্দ্রনাথের বহু গান তার সংগ্রহশালায় তিনি রেখেছেন, পাশাপাশি কবিতাও। উনি অনেক সম্মান ও পদক ও পুরস্কার পেয়েছেন তার কাজের জন্য। বাংলাদেশ সরকারের পক্ষে তাকে দেওয়া হয়েছে 21 পদকে তিনি ভূষিত হয়েছেন। 2001 সালে পাশাপাশি কবিতাও লিখেছেন। তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে যেমন স্বপ্নের পাহাড়, রাত দিন, ভালোবাসি ইত্যাদি। এই সম্মানীয় শ্রদ্ধেয় বর্ষিয়ান থিয়েটার নাট্য ব্যক্তিত্বকে, থিয়েটারের মানুষ তাকে পেয়ে আমরা গর্বিত। আমরা জানি তিনি রবীন্দ্র কবিতার প্রতি ছিল তার প্রবল আসক্তি। তার ভাষায় তিনি রবীন্দ্র মৌলবাদী। শ্রদ্ধেয় বর্ষিয়ান নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানকে আমরা অনুরোধ করব তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। আতাউর রহমান। সুচিন্তিত তো আমি কোনোদিন বক্তৃতা করি না। আতাউরটা বলুন, কিসের উপরে বলবো বলুন? করোনাকালীন নাটক, করোনা পরবর্তীকালে নাটকের কি অবস্থা হবে সেই তো নাকি? আচ্ছা, সেটা বলি যে আমরা জানি আমাদের বিষয়টি হচ্ছে এই মুহূর্তে থিয়েটারের অস্তিত্ব। বলা মুশকিল। থিয়েটার তো মানুষ লাগে। বার্লিনার আনসাম্বলের 1980-তে ব্রেক্টের নাটক, যেখানে দেখেছি 750 লোক, ভর্তি হল, এক্সেপশন ইন দি রুল নাটক দেখছি। তখন আজকে আবার কয়দিন আগে বিবিসি নিউজ অথবা সিএনএন নিউজে দেখলাম সেখানে মাত্র 3টে করে সিট ছেড়ে বসে নাটক দেখছে।
তো এখন এই কোভিড এর সময়, মহামারীর সময় দূরত্ব বজায় রেখে তো আগের সেই ভাইব্রেন্স আমরা পাবো না, যে তরঙ্গায়িত জীবন সেটা স্তব্ধ হয়ে গেছে। তো মানুষের জীবন স্তব্ধ হয় না, কারণ আমাদের সবচেয়ে বড় উত্তরের আমরা জীবনানন্দ দাশে খুঁজে পাই। আমাদের বরিশালের কবি, আমি খুব গৌরব করে বলি, কলকাতায় ছিলেন কিন্তু দিল্লিতেও মন টেকেনি উনি। আহ, আমি হ্যামলেট নাটক শুরু করেছি তার কবিতা দিয়ে, কারণ হ্যামলেটের সারা শরীর জুড়ে রয়েছে একটি ধূসরতা। আমি শুরু করেছি অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের মাঝে খেলা করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে, লাশ কাটা করে, সেই ক্লান্তি নাই, তাই চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জীবনানন্দ দাশ বলছেন আমরা আজকে কি নিয়ে বাঁচব, সেটা উত্তর পাওয়া যাচ্ছে। আমি অনেক সময় ভাবি আমরা বেঁচে আছি কেন, এত সাবধানতা, হাত আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং একটি কথা বেরিয়েছে, তারপর আগের মতো হইচই করতে পারছি না, যা খুশি তাই খেতে পারছি না, তো কেন? আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে আমি বেঁচে আছি, আরেকটি প্রভাতের ইশারা, যে ইশারাতে আমাকে বলছে আবার নতুন করে আপনি নাটক করতে পারবেন, আবার মঞ্চে দাঁড়াতে পারবেন। এই বৃদ্ধ বয়সেও আমি অভিনয় করছি, ডিয়ার লায়ারে হয়তো আবার অভিনয় করব, আবার নির্দেশনা দেব, আবার সেই জীবনের তরঙ্গায়িত জীবনে আমরা পৌঁছে যাব। কিন্তু সব কথা শেষ কথায় বিশ্বাস করে আমি ওয়েটিং ফর গোডো, গোডোর প্রতীক্ষা নাটক করেছি। যখন করছিলাম তখন সবাই বাধা দিল আমাকে, নাগরিক নাট্য সম্প্রদায়, যে আমরা একটা প্রত্যক্ষ যুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছি। 30 লক্ষ লোকের প্রাণের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা কেন এরকম জীবন বিমুখ একটি নাটক করব, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ধরনের নাট্য চর্চাটাকে নাম দিয়েছে মার্টিন এসলিন থিয়েটার অফ দি অ্যাবসার্ড। ইউনেস্কো, তারপর ইউজিন অনিল, এরা ইউজিন অনিল না, ইউনেস্কো, অ্যারাবেল অ্যাডামো, এরা এই ধরনের নাটক লিখেছেন। যে গৌড় বলে কেউ একজন আসবে, আমরা প্রতীক্ষা করছি। সন্ধ্যাবেলা খবর দেয় মিস্টার গৌড় উইল নট কাম টুডে, হি উইল কাম টুমরো। একটা বাচ্চা ছেলে খবর দিয়েছে। আর গৌড়কে আমরা জানি না, GODOT, গড হতে পারে, গড নাও হতে পারে। তারপরে কলকাতার সে অনুবাদ করেছি ঈশ্বর বাবু আসছেন, আমি ওর সঙ্গে একমত নই। আমি সবচেয়ে ভালো সমালোচনা পেয়েছি ধরণী ঘোষ স্টেটসম্যান, বলেছে নাসিরুদ্দিন সাক্ষী ওনারটা উনি বেশি ভালো বুঝেছেন। ওটা আমার একটা গৌরবের ব্যাপার। সৈয়দ শামসুল্লাহ আমার উপর কবিতা দেখেছি, গৌরবের ব্যাপার। আমার ধারণা স্যামুয়েল বেকেট রবীন্দ্রনাথের অমলের সেই বিখ্যাত নাটক অমলের কাছে রাজার চিঠি পৌঁছে না, কালবাহিত সৌন্দর্য বহন করে ডাক হরকরা আসছে, নামছে নামছে। আমরা আজও জানি না ওই রাজার চিঠিতে কি ছিল, আমরা আজও জানি না গোলক কে, আমাদের পরম আকাঙ্ক্ষিত কি, আমাদের যে প্রাপ্তির পৃথিবী যেটা নিয়ে আমরা তাকিয়ে আছি সেটা কি পাবো, বা আমরা কি আবার একটি সুন্দর পৃথিবী পাবো যেখানে মানুষে মানুষের আহ বৈরী মনোভাব থাকবে না, কোন ধর্মে ধর্মে যুদ্ধ থাকবে না, আরেকটি হিটলার, আরেকটি মুসলিনি, আরেকটি স্বৈর শাসকের জন্ম হবে না। আমরা কি ভাবতে পারি? কিন্তু আমাদের প্রয়াস চলবে। আমার নাটক, আজকের নাটক যেটা হবে ভবিষ্যতের নাটক, আমরা মলয়রাও করছে, রুমারাও করছে, আমরা নাটকটা করি কারণ এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন মাধ্যম বা কৃত্য শিল্প, যেখানে জীবিত মানুষের মধ্যে ভাগাভাগি করে নেয় সুখ দুঃখ ভালোবাসা। তার বহু পরে সিনেমা আবিষ্কার হয় সেলুলয়েডের ভেতর দিয়ে, আজকে ডিজিটাল ফরম্যাট, তারও অনেক পরে টেলিভিশন। কিন্তু নাটক, ইট ইজ দেয়ার, ইট ইজ এগেইন নট দেয়ার। আজকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু কালকে আমি রক্তকরবী রাজার অভিনয় করছি, কালকে সন্ধ্যায় আমি নেই। হ্যাঁ, কিন্তু আমি যে প্রতি রাত্রে নতুন মানুষ হয়ে উঠছি, এই যে নিজের সাথে নিজের যুদ্ধ সংগ্রাম, এবং আজকে আমার দৈহিক অভিনয় ঠিক হবে কিনা, আজকে আমার প্রজেকশন ঠিক হবে কিনা, এইটা নিয়ে আমার যে নিজেকে নিজে তৈরি করা, এবং হয়তো চলে যায় এটা রবীন্দ্রনাথের গোড়াও নয়, নাটক উপন্যাস হিসেবে টিকে যাবে, কি টলস্টর ওয়ারেন পিসও নয়, 1000 বছর ধরে টিকে থাকবে। কিন্তু তাহলে কেন 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 কালিদাস শূদ্র বাস এটা পড়লেই হয়, কিন্তু কেন মঞ্চে দেখতে চাই একটি শব্দ একটি কথা আমি উচ্চারণ করব,
যাতে মনে হবে আমার জীবন সার্থক, আমি এই মুহূর্তের জন্য বেঁচেছিলাম। এই মুহূর্তের জন্য আমরা মুহূর্ত থেকে মুহূর্তে বাঁচি। একটি বই পড়ে যে মজা পেলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, কিন্তু নাটকে কিন্তু মুহূর্তের মধ্যে মুহূর্ত বেঁচে থাকি। আমি রক্তকরবীর একটি খালি ইয়ে দেবো, ছোট্ট একটা উদাহরণ, যে রবীন্দ্রনাথ কতটা রাজনৈতিক মনস্ক ছিলেন অনেকে হয়তো ভাবতেও পারেন। বলছেন, নন্দিন একদিন দূর দেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিল, বাইরে থেকে বুঝতেই পারিনি ভেতরে ভেতরে তার সমস্ত পাথর বেঁচে উঠেছে। একদিন গভীর রাত্রে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন হঠাৎ গুমড়ে গুমড়ে ভেঙে গেল। সকালবেলা দেখি ভূমিকম্পের টানে পাহাড়টা মাটির নিচে তলিয়ে গেছে। এরপরে পৃথিবীর সেরা রাজনৈতিক সংলাপ আসছে। শক্তির ভার নিজের অগোচরে নিজেকে কেমন করে পিষে ফেলে সে পাহাড়টাকে দেখি, তাই বুঝেছিল। নন্দিনীকে বলছে, তোমার মধ্যে একটা জিনিস দেখছি, বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সে নাচের ছন্দেই খুঁজছি। কিন্তু আজকের টায়ারেন্ট যারা শাসক, যারা স্বৈর শাসক, হিটলার, মুসোলিনি কোনোদিন ভাবতে পারেনি যখন বিত্ত শক্তির চূড়ান্তে চলে যাচ্ছে, অর্থ শক্তির চূড়ান্তে চলে যাচ্ছে, তখন ব্রয়লার চিকেনের মতো কখন সে ধুম করে পড়ে যাবে সে টেরও পাবে না। আমার কাছে মনে হয়েছে এটা সাংঘাতিক রাজনৈতিক নাটক। তার আমি রবীন্দ্রনাথ নিয়ে একটু বলি যে কেন আমরা আশা পাই। রবীন্দ্রনাথ তখন কমিউনিজম আমরা ভাবে, মানে আমরা খুব ক্লাসিক্যাল কমিউনিজম বুঝি, মার্কস অ্যাঙ্গেলস বুঝি না, যে এমনটি নয়। কিন্তু রবীন্দ্রনাথ কত সামান্য কথা বুঝিয়ে দিচ্ছে তার নাটকে, মুক্তধারা নাটকে। বলছে না, রাজা রণজিৎকে বলছে আমরা খাজনা দেব না। এত বড় দুঃসাহস, খাজনা দেবে না? হ্যাঁ, বলে আমাদের আমাদের উদ্বৃত্ত অন্ন, আমাদের ক্ষুধার অন্ন তোমার নয়, আমাদের উদ্বৃত্ত অন্ন তোমার। অর্থাৎ তুমি কখনই আমার যদি টাকা বাঁচে তাহলে আমি খাজনা দেবো, তাহলে খাজনা দেবো। তারপরে অচলায়তনে বলছে দাদা ঠাকুর কট্টর মৌলবাদী মহাপঞ্চককে বলছে, আমি তোমার প্রণাম গ্রহণ করব না, আমি তোমাকে প্রণত করব, ঘাট ধরে তোমার পায়ের কাছে নামিয়ে দেব। কাজে আমাদের বাংলার সাহিত্যে এমন সব মহাপুরুষের জন্ম হয়েছে, আমি খুব গৌরবান্বিত বোধ করি। আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হয়তো আমি কালকেও বলেছি এক মিটিং এ, হয়তো উনি অজান্তে একটু করে ভেবেছিলেন যে সোনার বাংলা এই গানটি হবে আমাদের মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। এটি ওনার সামনে ডিএলআর গানও ছিল, ধনধান্যে পুষ্পে ভরা। কিন্তু এই গানটি আমাদের এখানে যখন 7-8 বছর ছিলেন এক নাগাড়ে শিলাইদহ, প্রতিশোর, সাজাদপুর, আমাদের পূর্ববঙ্গে, কুষ্টিয়ার সাথে কলকাতার দূরত্ব খুব বেশি নয়, কিন্তু পুরো পট পরিবর্তন হয়ে গেল। এবং উনি যাওয়ার সময় বলে গেলেন, এই মাটিকে আমি মা বলে জেনেছি, আমাদের এই মাটিকে, বাংলার পূর্ব বাংলার মাটিকে। পদ্মাপাড়ের মানুষের যদি কান্না না দেখতাম, পদ্মাপাড়ের ঝলসিত আকাশ আমি না দেখতাম, আমি বোধহয় পরিপূর্ণ রবীন্দ্রনাথ হতাম না। এবং গগনকে বললো, গগন তোর এই গানটা গাতো, চলে যাচ্ছেন। গগন কাঁদছে, গাচ্ছে, মনের মানুষ জেরে কোথায় গেলে খুঁজে পাবো না। এইটা ভেঙেই সোনার বাংলায় ট্রান্সফর্ম করে। এটা বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময় পরবর্তীকালে লেখা হয়, যেটা আমাদের জাতীয় সঙ্গীত। কাজে আমাদের লালন আছে, আমাদের চারণ কবিতা আছে, আমাদের পুঁথিপাঠ ছিল, আমাদের প্রয়োগ শিল্প লেবেডেসের বহু আগে থেকে আমাদের চিত্রশিল্প অনেক বেশি। আমাদের পুঁথিপাঠও কম নয়, আমাদের কবিগানও কম নয়, আমাদের পাড়াগানও কম নয়। আমরা কিন্তু এক জাতি হিসাবে হয়তো দরিদ্র হতে পারি, কিন্তু আমাদের রয়েছে, আমার চর্যাপদের জন্ম তো 1100 বছর। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সবচেয়ে পুরনো। যখন সাহেবরা ভালো মতো ইংরেজি ভাঙাচোরে ইংরেজি বলে, কাজেই আমাদের গৌরব করার অনেক বিষয় আছে। আমি মনে করি আমাদের থিয়েটার বেঁচে থাকবে। আমাদের যদি আজকে বাংলা ভাষায় যদি নোবেল পুরস্কার পেত আজকে তারা, আর আমাদের বিভূতিভূষণ কেন পাবেন না, মানিক বন্দ্যোপাধ্যায় কেন পেলেন না, সৈয়দ ওয়ালিউল্লাহ কেন পেলেন না? নিশ্চয়ই আরো 15 জন, আমি বুক ফুলিয়ে পৃথিবীর মঞ্চে পড়েছি, 15 জন আর আমাদের নোবেল পুরস্কার পেল। রবীন্দ্রনাথকে তো দিল সং অফারিং এর জন্য 1930, সেটা রবীন্দ্রনাথের সেরা কাজ নয় সং অফারিং, কারণ ওরা বলছে সেজ পোয়েট ইজ কামিং ফ্রম দি ইস্ট, একজন দরবেশ কবি, একজন ঋষি কবি হিসেবে দিয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ তো ওটা আধুনিকের বাবা ছিল, অত্যাধুনিক।
শেষের কবিতা যে মানে একেবারে পোস্ট মডার্ন, আমি অনেক পোস্ট মডার্ন পড়েছি, শেষের কবিতা উইল রিমেইন অ্যাজ দি মোস্ট পোস্ট মডার্ন নভেল ফর এভার ফর এভার ফর এভার। আমি এটা বাহাদুরি করে বলতে পারি। কাজে আমি মনে করি যে আমাদের নাটক, আমি যে মাধ্যমে আজকে মলয় আছে, যে মাধ্যমে আপনারা আছেন, রুমা আছে, কারণ আমাদের নাটক আর সাহিত্য খুব দূরের নয় তো। নাটক কিন্তু ভরতমণির শাস্ত্র অনুযায়ী সমস্ত বিদ্যাকে ধারণ করে। নাটকের ব্যাপারে সঙ্গীতের মনস্ক হতে হয়, সঙ্গীত জানতে হয়, মিস্ত্রির কাজ জানতে হয়, বাতির কাজ জানতে হয়, সেট সাজাবার কাজ জানতে হয়, পোশাকের কাজ, সমস্ত বিদ্যা, সমস্ত যে আর্টিস্টিক সেন্সেস, যত শিল্পবিদ্যার আধার হলো নাটক, মঞ্চ নাটক। কাজে এই নাটক কোনোদিন আমাদের ছাড়বে না। সিনেমা হয়তো চলে যেতে পারে, সিনেমা হয়তো বিপদগামী হতে পারে, নাটক বিপদগামী হয়েছে, হয়নি যে এমনটি না, কিন্তু ফিরে এসেছে আবার। হয়তো রেনেসাঁস তো বারবার ঘুরে ফিরে হয় না, তো রেনেসাঁস হয়তো আবার হবে। আমার আমার পুত্র বা প্রপৌত্র আমার আবার রেনেসাঁস ফিরিয়ে আনবে, সে বিশ্বাস আমার আছে। বাংলা ভাষার উপর আমার মানে সাংঘাতিক বিশ্বাস। আর আমি নাটকের রিহার্সাল রুমে গেলে আমি প্রাণটা খুঁজে পাই, আমি নবজন্ম লাভ করি, যে কোনো চরিত্রের ভিতর দিয়ে মনে হয় আমি নূতন করে আবার জন্মগ্রহণ করি। এই আমার কথা। আমাদের নাটকের মৃত্যু নেই, নাটক এখনো হচ্ছে, ঢাকাতে শুরু হয়ে গেছে। আমি বুক ফুলিয়ে বলতে পারি মহিলা সমিতির দুটো দল নাটক করেছে, ডিস্টেন্স রেখে নাটক করেছে। আমরা আশা করছি সামনের মাস থেকে, মহামারী তো ছিল, প্লেগের 7 কোটি লোক মারা গেছে, কলেরায় বসন্ততে মারা গেছে, আমরা এর মধ্যে হয়তো আর একটু দেখবো, কিন্তু নাটক ছাড়া আমাদের চলবে না। কারণ আমাদের জীবন নাটকের সাথে সম্পূর্ণভাবে আশ্লিষ্ট। আমরা নাটক ছাড়া ভাবতে পারি না, কারণ নাটক জীবনের কথা বলে। নাটক খালি জীবনের কথা বলে না, নাটক খালি বিনোদন দেয় না, নাটক সত্য কথা বলে। নাটক গণশিক্ষার মাধ্যম, নাটক ছাড়া আমাদের গণশিক্ষা হবে না। সিনেমার থেকে, বই থেকে পড়লে তো একটা লোক, সবাই তার বই পড়ার অভ্যাস নেই, কিন্তু নাটক নিয়ে যে ভাববে, রাতে গিয়ে যে তার ঘুম হবে না, বা ঘুম হলো ঘুমের মধ্যে ভাববে যে কেন এটা হলো। কাজেই নাটকের জয় হবেই, এটা আমার বিশ্বাস। নাটকের মৃত্যু নেই। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় বর্ষিয়ান নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান। তার মতো প্রাজ্ঞজনের বক্তব্যে আমরা সমৃদ্ধ হলাম, ঋদ্ধ হলাম। পরবর্তী বক্তা মলয় ভৌমিক। সিরাজগঞ্জ, বাংলাদেশে 1 মে 1956 সালে তার জন্ম। বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়া সত্ত্বেও একজন নাট্য ব্যক্তিত্ব হিসেবেই তিনি বেশি পরিচিত। অর্থাৎ তিনি একজন শিক্ষক, লেখক, নাট্যকার ও নির্দেশক। বাংলাদেশে পথনাটক আন্দোলন তথা উত্তরাঞ্চলে মুক্ত নাট্য আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা রয়েছে। তার রচিত মৌলিক নাটকের সংখ্যা 35টি। 35টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি এবং 36টি নাটকে নির্দেশনা দিয়েছেন। রাজশাহী বেতারে নিয়মিত নাট্যশিল্পী ছিলেন তিনি। এছাড়া টেলিভিশনে তিনি নাট্যকার ও নাট্যশিল্পী হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি অনুশীলন নাট্য দলের কর্ণধার। তার রচিত নাটকের মধ্যে চৌরাস্তা, দায় দায়িত্ব, ভূমি, প্রতিপক্ষ ইত্যাদি বহু নাটক। পরিচালনার কাজ করেছেন সৎ মানুষের খোঁজে, হট্টমালার উপারে, দ্রব্যগুণ ইত্যাদি ইত্যাদি একাধিক নাটকে। তিনি সাংস্কৃতিক কর্মের জন্য প্রায় 14টি দেশ সফর করেছেন। তিনি বহু পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। সম্মানীয় শিক্ষাবিদ, লেখক, নাট্যাভিনেতা, নাট্যকার ও নির্দেশককে আমাদের পাশে পেয়ে আমরা গর্বিত। এবার আমরা তার সুচিন্তিত বক্তব্য শুনব। মলয়দা। শোনা যাচ্ছে না? দাদার মাইক্রোফোনটা অফ আছে, দাদার মাইক্রোফোন অন করে দিতে হবে। মলয়দার মাইক্রোফোন এখন ঠিক আছে? এটি ওনারা করে রেখেছে। ওটা মিউট। হ্যাঁ, মিউট এখন শোনা যাচ্ছে, মিউট করে রেখেছে। একটু অসুবিধা হচ্ছে, মলয়দা মিউটটা খুলে দিন আপনি। মিউট হয়েছে, এখন ঠিক আছে। এখন কি শুনতে পাচ্ছেন? মলয়দা মিউটটা খুলে শুনতে দিন। পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি।
মলয়দা মিউটটা খুলুন, মিউটটা। প্রদীপ দা, সব অন্যরা তো শুনতে পাচ্ছেন। হ্যাঁ দাদা, আমার মিউট শুনতে তো পাচ্ছি, নেই। এখন শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ না কিন্তু হ্যাঁ, প্রদীপ দা এবার শুনতে ঠিক আছে। পাচ্ছেন না। হ্যাঁ বলুন মলয়দা, ঠিক বলুন, আছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, আমি মধ্যমগ্রাম রূপকল্পের হ্যাঁ সাথে পাচ্ছি। যারা যুক্ত, প্রদীপ ঘোষ সহ সবাইকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই কোভিডের সময় যখন একসাথে হ্যাঁ মহড়া পাচ্ছি। করা যাচ্ছে না, না ঠিক আছে, শুনতে দর্শকের পাচ্ছি। সামনে গিয়ে দ- হ্যাঁ ঠিক আছে, দর্শকের সামনে গিয়ে যখন হ্যাঁ অভিনয় পাচ্ছি। করতে মানুষ পারছে না, সেই সময় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক বিষয়ের উপর আছে। আলোচনার একটি সূত্রপাত করেছেন। 5টি পর্বে এটা হবে জেনেছি। আমি আলোচনা শুরু করেছি। প্রদীপ দা, আমি আলোচনাতেই আছি। তো আমি সেই জন্য রূপকল্পের কর্ণধার সহ সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে বিশেষত আমাদের বাংলাদেশে, স্বাধীনতোত্তর বাংলাদেশে যে নবনাট্যের যাত্রা শুরু হয়েছিল তাদের অন্যতম পথিকৃৎ এবং যিনি নানা মানে শুধু একজন ব্যতিক্রম ধর্মী বিশিষ্ট নাট্য নির্দেশক নন, যার পাণ্ডিত্য অসাধারণ, সেই শ্রদ্ধেয় মঞ্চসারথী আতাউর রহমান উপস্থিত আছেন, যাকে আমরা অনেকটা দাবি নিয়ে স্নেহ করেন বলে আতাউর ভাই বলি। সেই আতাউর ভাই এখানে উপস্থিত আছেন, যার সামনে আমাদের কোনো কথা বলা, যাদের অনুসরণ করে আমরা বেড়ে উঠেছি, তার সামনে কথা বলা খুব কষ্টসাধ্য। আর সমস্যা হয়েছে যে তাকে প্রথমে বলতে দিয়ে তিনি নানা ব্যঞ্জনার মধ্যে দিয়ে মূল কথাগুলো বলে ফেলেছেন। আমাদের আর কিছু, আমার প্রায় কিছু তো বলবারই নেই এমন মনে হচ্ছে। এর সাথে এখানে একই সাথে উপস্থিত আছেন গৌতম সেনগুপ্ত। সম্প্রতি আমি নামে জানতাম, সম্প্রতি ওনার সাথে আমার কিছু টেলিফোনে কথা হয়েছে। আমরা জানি যে তিনি একজন মানে বয়োজ্যেষ্ঠ মানুষ, বহুদিন হলো থিয়েটারের সাথে আছেন। তিনি নিজস্ব একটি ধারা, ইন্টিমেট থিয়েটার বা অন্তরঙ্গ থিয়েটারের পথিকৃৎ হিসেবে পরিচিত। তো তার সামনেও কথা বলা তো মানে কষ্টদায়কই। আর এছাড়া রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন রুমা মোদক, যিনি গল্পকার, নাট্যকার। এখন যেহেতু এরকম একটি আলোচনা, কিছু কথা বলতে হয়, প্রায়ই আতাউর ভাইয়ের কথাগুলোই ঘুরে ফিরে আসবে। তবু আমি সংক্ষেপে কিছু বলবার চেষ্টা করছি। প্রথমত আলোচনা সুবিধার্থে একটু বলে নিতে চাই যে 3টি ভাগ আছে আলোচ্য বিষয়ের উপরে। এই মুহূর্তে থিয়েটারের অস্তিত্ব। এখন এই মুহূর্ত কথাটাকে আমি একটু মানে পরিসরটাকে একটু বাড়িয়ে নিতে চাই। আহ এটাকে এই মুহূর্ত আমাদের যেটি আতাউর ভাই বলেছেন যে আমাদের মানে একটা প্রাচীন শিল্প, জীবন্ত মাধ্যম হচ্ছে থিয়েটার। তো থিয়েটারের শুরু থেকে যদি আজ পর্যন্ত আসি, তাহলে যে কালের ব্যাপ্তি থিয়েটারের, সেই ক্ষেত্রে এই মুহূর্ত কথাটা খুবই মানে একটি সংক্ষিপ্ত সময়। আমি বরং তাকে একটু বাড়িয়ে নেই, যে সাম্প্রতিক কালটাকে ধরে নেই, তাহলে কোভিডের বাইরে হয়তো 2-1টি কথা বলার সুযোগ পাবো। কেননা কোভিড নিয়ে কথা বলা হয়ে গেছে। কোভিড হয়তো এটা নিয়েই আমাদের নিউ নর্মাল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, এসব কথা এসেছে। প্লেগ ছিল, স্প্যানিশ ফ্লু ছিল, গুটি বসন্ত ছিল, ডিপথেরিয়া ছিল, অনেক রোগের মধ্যে দিয়ে কিন্তু এগুলো পেরিয়ে থিয়েটার টিকে থেকেছে। কাজে শুধু কোভিডের মধ্যে আমি থাকতে চাচ্ছি না, স্পেসটা একটু বাড়িয়ে নিলাম। তৃতীয়ত হচ্ছে যে কথাটা যদি থিয়েটারে আসি, সেখানেও আমি একটু পরিসরটা বাড়াতে চাই। যে থিয়েটার, তো এটা ঠিক যে এখানে অভিনেতা থাকবে, দর্শক থাকবে, এই দুটো কন্ডিশন খুবই মুখ্য, এবং তাদের মধ্যে একটা জীবন্ত যোগাযোগ হবে। এইটাকে যেমন আজকে মানে বর্তমান সময়ে থিয়েটারকে পারফরমেন্স হিসাবে উল্লেখ করা হয়, যেটি আতাউর ভাই বলেছেন যে আমাদের বাংলা নাট্যের যে নানা মাধ্যম, সেখানে একসময় স্ক্রিপ্টিভ ছিল না, নানা ধরনের পারফরমেন্স হয়েছে, কিন্তু দুটো জিনিস ছিল, একটা হচ্ছে পারফর্মার আর একটা হচ্ছে অডিয়েন্স। এই দুটো বিষয়কে যদি সামনে রাখি, তাহলে থিয়েটারকে একটু মানে অর্থাৎ আমরা কেবলমাত্র প্রসিনিয়ামের কথা বলছি না, প্রসিনিয়ামের বাইরে সেটা পথনাটক বলি, প্রসিনিয়াম বলি, নগর নাট্য বলি, গ্রামের নাটক বলি,
ইন্টিমেট থিয়েটার বলি, ডাইরেক্ট থিয়েটার বলি, থিয়েটার ফোরাম বলি, যত অভিধা আছে আমি সবগুলোকে এক করে নিচ্ছি, অর্থাৎ একটা পারফরমেন্স যেখানে জীবন্ত ভাবে দর্শক এবং আহ, ইয়ে, আহ, অভিনেতা ওরা উপস্থিত থাকবেন। সেইটি বর্তমান হয়তো 6 মাসের মতো সময় আমরা একটা ধাক্কা খেলাম, আমাদের জন্য পৃথিবীব্যাপী একটা সংকট হয়েছে। আবার এই প্রতিবন্ধকতা এড়িয়ে কোনো কোনো জায়গায় কিছুটা ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে কোনো কোনো জায়গায় অভিনয় হচ্ছে, আমাদের দেশেও শুরু হয়ে গেছে, আমি কলকাতাতেও দেখেছি এটা হয়েছে। এইটা আমার মনে হয় যে আলোচনার মূল জায়গাটা, যেসব বিষয় নিয়ে আতাউর ভাই বলে ফেলেছেন, মূল জায়গাটা হচ্ছে এই অস্তিত্ব। অস্তিত্ব কথাটা আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সেইটা বলতে গিয়ে দুই একটি কথা আমি বলতে চাই, যে থিয়েটারের অস্তিত্বটাকে কিভাবে আমরা বুঝবো। তাহলে কি অস্তিত্ব বলতে এটাই যে অভিনেতা আছে এবং দর্শক আছে, জীবন্ত অভিনয় হচ্ছে, এই এই অস্তিত্ব কি কিছু বোঝায়? যেটি আদারভাবে বলছেন থিয়েটার কি বিনোদন? শুধু না, থিয়েটার তো বিনোদন না। থিয়েটার কি তাহলে কোনো লক্ষ্যও থাকবে না? থিয়েটার কি কিছু বলতে চায় না? থিয়েটার, সেটাও আতাউর ভাই বলে ফেলেছেন, থিয়েটার অনেক অপশক্তিও ব্যবহার করেছে থিয়েটারকে, শাসকরাও ব্যবহার করেছে, চার্চ এক সময় ব্যবহার করেছে, আমাদের মানে দেবদেবীর আরাধনাতেও থিয়েটার একসময় ব্যবহৃত হয়েছে। কিন্তু সেইগুলো বেশি দিন থাকেনি। থিয়েটার শেষ পর্যন্ত সাধারণের কাছে চলে এসেছে, সাধারণের কল্যাণে থিয়েটার ব্যবহৃত হয়েছে। যে স্বপ্নটির কথা আতাউর ভাই বললেন, যে আমরা একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, মানুষের কল্যাণ মঙ্গল, এই কথাগুলো হচ্ছে, আমি মনে করি যে সেইটি যদি থিয়েটার থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু থিয়েটার অস্তিত্বহীন হয়ে পড়লো। তাকে রাজনৈতিক বলবো কি বলবো না এইসব বিতর্কে আমি যাচ্ছি না, থিয়েটার থিয়েটারই, কিন্তু রাজনৈতিক বলেন আমি তা মনে করি না। ওই যে আতাউর ভাই ওই কথাটি হচ্ছে অত্যন্ত সত্য, থিয়েটার যদি সত্য উচ্চারণ করে, কেননা সে মানুষের মুখোমুখি দাঁড়ায় এবং তাকে সত্য উচ্চারণ করতে হয়, মঞ্চে মিথ্যা বলে টেকা যায় না। এই সত্য যদি উচ্চারণের প্রশ্ন আসে, তখনই আমি বলবো সেই সত্য উচ্চারণের থিয়েটারটাই হচ্ছে থিয়েটারের প্রকৃত অস্তিত্ব। এইভাবে আমি ভাগ করে একটু নিলাম। তো এখন যদি আমরা আসি, আমরা জানি থিয়েটারের অপার শক্তি, সে নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও সে টিকে আছে, টিকে থাকবে। কেননা মানুষ যতদিন বেঁচে আছে, মানুষে মানুষে দেখা হতেই হবে, মানুষে মানুষে মিশতেই হবে। সুতরাং থিয়েটার সেরকমই একটি জীবন্ত মাধ্যম, মানুষ মানুষের কাছে যাবে। সাময়িকভাবে সে হয়তো কোনো সংকটে পড়বে, কিন্তু থিয়েটার টিকে থাকবে। এখন আমরা জানি যে কিছু সংকট, আমি আগেই বলেছি, আমি কোভিডের বাইরে একটু বাড়িয়ে নিয়েছি ব্যাপারটাকে, কিছু সংকট কথা বলেই দিয়েছেন আতাউর ভাই, সিনেমার কথা বলেছেন, টেলিভিশনের কথা বলেছেন। আমি দেখছি থিয়েটার আর একটা ধাক্কা খেয়েছে এসে নিউ মিডিয়া, যেটাকে আমরা আজকে যে হাতে হাতে স্মার্টফোন, ব্যাপকভাবে আসক্ত হয়ে যাচ্ছে যুব সমাজ, এটি একটি থ্রেট। কিন্তু হয়তো এক সময় সেটাও কাটিয়ে যাব। কিন্তু আমার কাছে যে জায়গাটি আজকে মনে হয় সংকটের ব্যাপার, থিয়েটারের অস্তিত্বের জায়গায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমি কিন্তু জোর করি অনেকটা এই জায়গায় আসতে চেয়েছি, সেটি হচ্ছে এই যে থিয়েটারে আজকে একটা সৃজনশীলতার সংকট দেখা দিচ্ছে। সেটি কি নাট্যকারের জায়গায়, কি নির্দেশকের জায়গায়, কি অভিনেতা অভিনেত্রীদের জায়গায়। আতাউর ভাইদের মতো নির্দেশক আজকে কিন্তু আমরা ওইভাবে পাচ্ছি না। আমরা মানে রবীন্দ্রনাথ যেভাবে নাটক লিখেছেন, অথবা ব্রেক্ট যেভাবে নাটক করে লিখেছেন, অথবা এই যে ওয়েটিং ফর গোডোর কথা হলো, সেই সব নাট্যকারের মতো নাট্যকার কিন্তু আমরা এখন পাচ্ছি না। অভিনেতার ক্ষেত্রেও দেখা যাচ্ছে তাদের খুব অল্প চর্চা করে এসে টেলিভিশনে অভিনয় করে স্টার হয়ে যাচ্ছেন, একটা নিষ্ঠা চর্চার অভাব। এই সংকটগুলো আমার কাছে মনে হয় যে এটি কেবলমাত্র বাংলাদেশের সংকট না, এটা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ সংকট বলে আমার মনে হয়। এই সৃজনশীলতার জায়গা, এটির জায়গাটি নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আমাদের চারপাশে যে নানা আয়োজন তৈরি হয়েছে,
আমাদের মধ্যবিত্ত কেমন যেন অনেকটা ভোগবাদী জায়গায় চলে যাচ্ছে। আমরা যদি উভয় বাংলায় দেখি, বিশেষত বাংলাদেশে থিয়েটার কারা গড়ে তুলেছেন? একেবারে মানে আহ, সাধারণ মধ্যবিত্ত, যাদের আহ আহ, কোনো অনেকের চাকরি ছিল না, যাদের খাবার সংস্থান একবেলা খেলে পরের বেলা কি খাবেন না, তাদের হাতে থিয়েটার গড়ে উঠেছে। কিন্তু সেই থিয়েটার আজকে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেটি স্পন্সরের নেবার নামে বা আহ, অন্য কোনো ভাবে গিয়ে কর্পোরেট পুঁজির আহ, মানে দ্বারস্থ হয়ে যদি পড়তে থাকে ক্রমাগত, তাহলে কিন্তু থিয়েটারের ওই সত্যুচ্চারণের জায়গাটা একটা আশঙ্কার মধ্যে পড়ে। পাশাপাশি আমাদের বিশেষ করে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, যেখানে আমরা দেখছি যে একটি শিশু সাঁতার জানে না, গাছে উঠতে পারে না, সে মানে মাটিতে হাঁটে না, তাকে একেবারে মুখস্থ বিদ্যা, বইয়ের বিরাট বোঝা মাথায় চাপিয়ে দিয়ে, পিঠে চাপিয়ে দিয়ে মা ছুটে বেড়াচ্ছে সারা দিন। সে আহ, একটা প্রাইভেট টিউটরের কাছ থেকে আরেক প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছে, স্কুল থেকে বেরিয়ে কোচিং সেন্টারে চলে যাচ্ছে, মুখস্থ বিদ্যায় গোল্ডেন এ প্লাস পাচ্ছে। পরের শিক্ষাগুলো প্রায় তাই। শিক্ষা আনন্দদায়কের জায়গা থেকে একটি মানে অন্য জায়গায় চলে গেছে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের সৃজনশীল হতে দিচ্ছে না, অর্থাৎ শিক্ষার মান ক্রমাগত নেমে যাচ্ছে। এই জায়গাগুলো খুব আশঙ্কার জায়গা, কেননা এটা মানতে হবে, এটা ঠিক যে থিয়েটার যখন ভাষা আসেনি, আমাদের সংস্কৃতি আজকের বাঙালি সংস্কৃতিতে পুষ্ট হয়নি, তখন থিয়েটার হয়েছে। সেটি পরিপূর্ণ না হোক, মানুষ তো ভাষা আসার আগে আভাসে ইঙ্গিতেই প্রকাশ করেছে নিজেকে। তো সেটার মধ্যেও আমরা এক ধরনের থিয়েট্রিক্যাল ব্যাপার দেখতে পাই। তো সেই জায়গায় সেই মানুষই কিন্তু 50 লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষ 4 পায়ে থেকে 2 পায়ে দাঁড়িয়েছে। এই 2 পায়ে দাঁড়ানোর পর থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো সেদিনের কথা। মানুষ তো তার সৃজনশীলতা দিয়েই প্রকৃতিকে জয় করে টিকে থেকেছে, থিয়েটারকেও এভাবে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আজকের সংকটগুলো কিন্তু অনেক জটিল আকারে চলে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশ্ন এসেছে। একেবারে কিছুদিন আগেও আমরা জানি স্টিফেন হকিং বলে গেছেন যে তিনি বিরাট সংকট দেখতে পান যে কৃত্রিম বুদ্ধিমত্তা যদি এইভাবে এগোতে থাকে, তাহলে স্বাভাবিকভাবে মানুষ সংকটে পড়বে। এই সব জায়গা নিয়ে আমার মনে হয় একটু ভাবনার ব্যাপার আছে। আমরা ইতিমধ্যেই থিয়েটারে দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাটা মানে সৃজনশীলতার বা শৈল্পিক মানের সংকট এসে দাঁড়িয়েছে। নিশ্চয়ই ব্যতিক্রম আছে, আতাউর ভাইদের মতো বিশাল ব্যক্তিত্বদের যে কাজ, কিন্তু সাম্প্রতিক সময় অনেক কাজের ক্ষেত্রেই যেখানে অনেক সময় হয়তো দর্শক হিসেবে যারা আমাদের বয়স 65-66 হয়েছে, তারাই অনেক সময় অনেক জায়গায় ধৈর্য রাখতে পারছি না, 15-20 মিনিট দেখে উঠে আসতে হচ্ছে থিয়েটারের হল থেকে। এইটা হলে দর্শকও কমে গেছে, এইটা হলে কিন্তু বিরাট সংকট হয়ে যাবে। তো একইভাবে বড় সংকট হচ্ছে, এটি তো অনেকটা নগরের কথা বললাম, গ্রামে আগে মানে বাংলার ঘরে ঘরে একটা ভাঙা হারমোনিয়াম ছিল। শরৎচন্দ্রের বই কেউ পাঠ করতো। আতাউর ভাই যে মায়ের কাছ থেকে পাঠ করা শিখেছেন, আজকের কজন শিক্ষিত অথবা একেবারে ক্লাস 4-5 পর্যন্ত পড়েছেন এমন কজন লোক শরৎচন্দ্র পড়েন অথবা আজকের কোনো গল্পের বই পড়েন না? তো তারা সন্তানকে নিয়ে তাকে জ্ঞান দিতে থাকেন এবং সেখানে এক বাড়ি থেকে আরেক বাড়ি ছুটে বেড়ান। কাজেই এই যে মানে গ্রাম পর্যায়ের চর্চা, আগে গ্রামে গ্রামে নানাভাবে যাত্রা হতো, থিয়েটার হতো, পালা হতো, পুঁথিপাঠ হতো, যা এখন বিলীন হয়ে গেছে। এটি একটি আরেক সংকটের ব্যাপার। এই সবকিছু মিলিয়ে আমরা একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে পড়েছি। কিন্তু তারপরে শেষ কথা যে থিয়েটারই আবার পথ দেখাবে এই সংকট মোকাবেলার। এটি বুদ্ধিবৃত্তির কাজ, এটি সৃজনশীলতার কাজ। এই বুদ্ধিবৃত্তির জন্য সবসময় প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার পড়ে এটা আমি মনে করি না, কিন্তু বুদ্ধিকে অন্তত বিকিয়ে দেব না, এই মানসিকতাটিকে অন্তত আমার মনে হয় দরকার পড়ে। আমরা যদি সেই আমাদের চর্যাপদের সময়ের কবিদেরও দেখি, তখনকার সৃজনশীল মানুষ, সেই চণ্ডীদাসের কথা বলি, যিনি সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নাই, এইরকম দুর্দান্ত কথা পৃথিবীতে বোধহয় এর থেকে বড় কথাই পর্যন্ত কেউ বলতে পারেনি। তারাও কিন্তু ক্ষমতার থেকে অনেক দূরে থেকেছেন, শাসকদের থেকে দূরে প্রত্যন্ত গ্রামে বসবাস করেছেন। আমাদের সেই নাট্যকর্মী দরকার যারা শাসক থেকে দূরে থাকবে, লোভ ভোগ থেকে দূরে থাকবে। এটা না হলে থিয়েটার একটা সংকটের মধ্যে পড়বে। আমি আপাতত এটুকু বলছি। আতাউর ভাই এমন ভাবে কথা বলে গেছেন যে
অনেকটা খাপছাড়া কথা বলা ছাড়া আর কিছু বলার থাকলো না। তো যদি প্রয়োজন হয় আমি আবার বলবো। অশেষ ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ, ধন্যবাদ মলয়দাকে। মলয় মোদক এতক্ষণ বললেন, তো পথনাটক নিয়েও কিছু কথা বলেছেন বাংলাদেশের। আমরা এখানে বসেও কিন্তু সেসব খবর রাখি। সারা ভারতবর্ষ জুড়েই পথনাটকটা হয়, বাংলাদেশেও হচ্ছে। একটি বই সম্প্রতি আমি পড়েছি, বাংলাদেশের পথনাটক, আবার ইসরাফিল শাহিনের লেখা। সেখান থেকে কিছু কিছু তথ্য আমি পেয়েছি আর কি। পিএইচডি করেছেন এতক্ষণ আমরা সুচিন্তিত বক্তব্য পেশ করলেন এর উপরে আমাদের বাংলাদেশের পথনাটক মলয় ভৌমিক, শ্রদ্ধেয় মলয়দা। এরপরে যাব যার কাছে, তিনি, তার জন্ম হাবিবগঞ্জ, বাংলাদেশ। শিক্ষিত পরিবারে তার জন্ম, সুষ্ঠু সংস্কৃতি ও পড়াশোনার আবহেই তার বেড়ে ওঠা। হাবিবগঞ্জ জেলার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা বিভাগের তিনি শিক্ষিকা অধ্যাপিকা। আচ্ছা 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 যতটুকু আমি সংগ্রহ করেছি অল্প বিস্তর বলছি, হ্যাঁ, বিশদে যাচ্ছি না আর কি। যাই হোক, তিনি গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন জীবন সঙ্গীত নাট্যগোষ্ঠীর। নাট্য জগতের সাথে তার দীর্ঘদিনের পরিচয়। তার প্রকাশিত 8টি গল্পগ্রন্থ, আমি বলছি কিনা একটু মিলিয়ে নেবেন দিদি, 5টি গল্পগ্রন্থ, প্রকাশিত গ্রন্থ 8টি, গল্পগ্রন্থ 5টি, নাটক সংকলন 2টি, মুক্তিযুদ্ধের ইতিহাস 1টি, তার অভিনীত বিশেষ কয়েকটি নাটক, যেমন স্ত্রীর পত্র, জ্যোতি সংহিতা, বিভাজন, নবৃত্ত ইত্যাদি। নাটক বা নাট্য নির্দেশনা দিয়েছেন জুতা আবিষ্কার, অরুণ বরুণ, কিরণমালা, নিরুপমা ইত্যাদি ইত্যাকার নাটক। তিনি 16টি নাটক লিখেছেন, মঞ্চ নাটক করেছেন 18টি। শ্রীমতী রুমা নানান সম্মান, পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। এই রুমা মোদককে আমাদের এই আলোচনায় আলোচক হিসেবে পেয়ে আমরা গর্বিত। নাট্যকার, পরিচালিকা, লেখিকা, অধ্যাপিকা, নাট্যাভিনেতা, নাট্যাভিনেত্রী শ্রীমতী রুমা মোদকের ভাবনার কথা আমরা শুনব। এখন বক্তব্য রাখবেন রুমা মোদক। নমস্কার সবাইকে। আজকে এই রূপকল্প মধ্যম গ্রাম থেকে আজকের যে আয়োজন, এই মুহূর্তে থিয়েটারের অস্তিত্ব, আমি আজকের এই আলোচনায় বা এই লাইভ অনুষ্ঠানে আমার সামনে যারা বসে আছেন, আমার সঙ্গে যারা আলোচনা করেছেন এর আগে, শ্রদ্ধেয় আতাউর রহমান ভাই, শ্রদ্ধেয় মলয় ভৌমিক, আসলে ওনারা তো আমার গুরু। তাদের সামনে বসে কিছু বলা আমার মতো মানুষের জন্য ধৃষ্টতা। তো আর ওনারা যেহেতু আমার আগে বলে ফেলেছেন, আমি এখন দেখতে পাচ্ছি খুব একটা কিছু আমার আসলে আর বলার নেই। যা বলার ছিল তার অনেকটাই বলা হয়ে গেছে, বলা যায় সবটাই বলা হয়ে গেছে। তো তারপরে যেহেতু বসেছি, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক, অগ্রিম ক্ষমা প্রার্থনা পূর্বক কিছু কথা বলার চেষ্টা করব। গৌতম দার সঙ্গে আমার কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, আজকে দেখা হলো। আর প্রদীপ দার সঙ্গেও হোয়াটসঅ্যাপে কথা হয়েছে এবং দেখা হলো আজকে আর কি। তো সবাই আমার শুভেচ্ছা জানবেন। আমি আপনার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। তো প্রথমেই আমি বলি যে, হ্যাঁ নমস্কার, প্রথমেই যে এই মুহূর্তে থিয়েটারের অস্তিত্ব, যে বিষয়টি মলয়দা বলেছেন যে থিয়েটার এই মুহূর্ত এবং অস্তিত্ব, বিষয়টাকে আমরা কি একটু বিস্তৃত করব, সম্প্রসারিত করব, না এই কোভিড কালীন সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখবো? তো আলোচনার সুবিধার্থে আমার কাছে মনে হয় যে একটু বিস্তৃত করলে বোধহয় আমাদের জন্য সুবিধা হয়। যে এই কোভিড তো আসলে আমাদের উপর হঠাৎ করে চলে এসেছে, এরকম একটি মহামারী পরিস্থিতি আমাদের তৈরি হবে, তার জন্য আমরা মোটেই তৈরি ছিলাম না। এবং এই পরিস্থিতিটা আমাদের উপরে এসে যখন পড়লো, আমরা বলা যায় যে সারা বিশ্ব, আমরা তো একটা দরিদ্র দেশ,
তৃতীয় বিশ্ব সকল মানে যেটা বলা হতো আগে আমরা তৃতীয় বিশ্বের একটা দেশ। তো সেই দেশের মানুষ তো বটেই, আমরা দেখলাম যে উন্নত বিশ্ব পর্যন্ত একদম হতবিহ্বল হয়ে পড়লো যে কি করবে, এই পরিস্থিতিকে কিভাবে সামাল দিবে। এবং সেই উন্নত বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লো, উন্নত বিশ্ব তারা বুঝতে পারলো না যে হুট করে। এবং আমি দেখেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাদের দিকে আমরা আকুল হয়ে তাকিয়েছিলাম, তারা পর্যন্ত আজ যে বক্তব্য দিচ্ছে কাল সেই বক্তব্যটাকে উইথড্র করে নিচ্ছে। এবং এই পরাশক্তিগুলোর মধ্যে একটা যুদ্ধ বেঁধে যাচ্ছে যে এইটা কি মানে কোনো পরাশক্তির দ্বন্দ্ব কিনা, এই ভাইরাসটি কোনো ল্যাবরেটরি থেকে ছড়িয়ে দেওয়া হলো কিনা, এটা কোনো চক্রান্ত কিনা, কত হিসাব নিকাশ, কত সমীকরণ। তার মধ্যে মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে, মানুষের কাছে জীবনের একটা সংকট এসে পড়েছে। আমি দেখেছি, আমি যেহেতু গ্রেটার সিলেটের মানে বৃহত্তর সিলেটের মানুষ, আমার এলাকার মানুষ তো বেশি থাকে, দেশের বাইরে প্রবাসী মানুষ বেশি, প্রতিটা ঘরে ঘরে প্রবাসী মানুষ থাকে। আমার পরিবারে দুইজন মানুষ করোনা আক্রান্ত হয়ে চলে গেছে এবং প্রতিটি পরিবার এরকম ভাবে তার আপনজন নিকটজন হারিয়েছে। কাজেই এই যে মহামারী, এটিকে কিন্তু আমি অস্বীকারও করতে পারছি না বা পরাশক্তির চক্রান্ত বলে কিন্তু আমি উপেক্ষা করতে পারছি না। আমাকে কিন্তু এই বাস্তবতা মেনে নিতে হচ্ছে, সেটা প্রস্তুত করাই হোক কিংবা মানে প্রকৃতি প্রদত্তই হোক, আমাকে এই বাস্তবতা যেটাকে আমরা নিউ নর্মাল বলছি সেটাকে কিন্তু আমাকে মেনে নিতে হচ্ছে। এবং প্রথম তো হতবিহ্বল অবস্থায় আমরা কি করেছি যে আমার পাশের ঘরের লোকটি যখন আমার ঘরে বেড়াতে এসেছে তাকেও আমি অবিশ্বাস করছি, সে আমার সঙ্গে আমার ঘরে বসছে। আমার মনে আছে যে যখন প্রথম এই লকডাউন শুরু হলো, আমার বারান্দায় দুইজন হিজড়া আসে, তারা প্রতি শুক্রবারে আসে, এসে চা বড়ি খায়, চা বিস্কিট খায়, টাকা পয়সা নিয়ে চলে যায়। কিন্তু যখন এই লকডাউনটা শুরু হলো, তারা আমার বারান্দায় আসলো এবং আমাকে বললো যে দিদি, আমাদেরকে আজকে পুলিশ আটকে ছিল। তাই আমি বললাম তোমরা আর বের হয়েও না, তোমাদেরকে হয়তো সহায়তা দেওয়া হবে। কারণ তখন তো আমরা আশা করছি যে এটা মানে কি সরকার থেকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা তারা পাবে। তো বলছে দিদি তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, যদি কোনো দরকার হয় আমি তোমাকে ফোন দেব। আমি তার ফোনটা হাতে নিয়ে আমি তাকে ফোন নাম্বারটা টাইপ করে সেভ করে দিলাম। তারপর থেকে আমার মনের মধ্যে একটা এমন খুঁতখুঁতানি ঢুকলো, এই যে ফোনটা আমি হাতে ধরলাম, আমার মধ্যে কি কোভিড চলে আসলো, ভাইরাসটা চলে আসলো। এরকম ভাবে আমরা প্যানিকড হয়ে গিয়েছিলাম। ঘরে পত্রিকা রাখা বন্ধ করে দিলাম, আমরা ঘরে হাউস টিউটর আসা বন্ধ করে দিলাম এবং সারাক্ষণ আমরা শুধু মানে উৎপেতে ছিলাম যে কি নিউজ আসে, কি খবর আসে। আমরা আশায় ছিলাম যে ভ্যাকসিন আসবে, হয়তো এই মহামারী বেশি দিন থাকবে না। কিন্তু আজকে 6 মাস আমরা এখনো কিন্তু ভ্যাকসিনের কোনো সুখবর পাইনি। আমরা দেখেছি যে অক্সফোর্ডের ভ্যাকসিন তৃতীয় ট্রায়ালে ব্যর্থ হয়েছে, পুনরায় আবার গবেষণার মানে আবার ট্রায়ালে গেছে। তো এই অবস্থায় আমরা কি করছি দেখছি, বিশ্বের যে শক্তিগুলো তারা উদাহরণ দিচ্ছে স্প্যানিশ ফ্লু। 100 বছর আগে যে স্প্যানিশ ফ্লু ছিল, ওটা নাকি 2-3 বছর দীর্ঘায়িত হয়েছিল। আমার কথাটা ছিল এই জায়গায় যে আজকে আমরা প্রযুক্তির এই উন্নতির যুগে, আজকে আমরা বিজ্ঞানের এত অগ্রগতির যুগে কেন আজকে আমাদেরকে 100 বছর আগে স্প্যানিশ ফ্লুর উদাহরণ দিতে হচ্ছে? তাহলে আমরা এতদিন স্বাস্থ্য নিয়ে কি গবেষণা হলো, মানুষের কল্যাণের জন্য আমাদের মানে উন্নত বিশ্বই কি করলো, আমাদের কথা বাদই দিলাম। তো এই জায়গাতে দাঁড়িয়ে কি হবে আমাদের থিয়েটার, বা এখন যে অবস্থার মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি তার পরবর্তী বাস্তবতা আমাদের কাছে কি হবে, এটি একটি বিরাট প্রশ্ন। আমি প্রথমেই যে কথাটি বলতে চাই যে পশ্চিমবঙ্গে যে দাদা প্রদীপ দা এবং গৌতম দা আমাদের সামনে বসে আছেন, তাদের সঙ্গে আমাদের থিয়েটার চর্চার কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে। আমি একটুখানি সেই পার্থক্যটাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা জানি যে সবাই সেটা জানে, একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা একটা সরকারি অনুদান পান, আপনারা একটা সরকারি পৃষ্ঠপোষকতা নিয়মিত পান, আমরাও পাই, কিন্তু আমাদেরটা নিয়মিত কিছু নয়, মানে গ্রান্ট হিসাবে আমরা পাই না, নিয়মিত গ্রান্ট হিসাবে আমরা পাই না। যে কারণে হয় কি, আমরা যারা থিয়েটার করি, আমরা কিন্তু থিয়েটারটাকে করি ভালোবেসে এবং সত্যিকার অর্থে, মানে আমি আমার ব্যক্তি অভিজ্ঞতা থেকে বলি, আমরা থিয়েটার করি আমার পকেটের পয়সা দিয়ে, সত্যিকার অর্থে। কারণ এখন এক সময় যখন আমরা শুরু করেছিলাম তখন অনেকেই কিন্তু আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করতো, আমরা বিজ্ঞাপন চাইলে পারতাম, পেতাম, সুভেনির করতে পারতাম, উৎসব করতে পারতাম। কিন্তু দিনে দিনে আমাদের ধর্মীয় প্রতিবন্ধকতা এত বেশি
বা এত বড় হয়ে উঠেছে, মানে সামাজিক বাস্তবতা হয়ে উঠেছে যে আমরা এখন সেইভাবে মানে সমাজের যারা বিত্তবান তাদের পৃষ্ঠপোষকতা পাচ্ছি না। এই সত্যি আমাকে, এইটা আমার বাস্তব অভিজ্ঞতা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে পশ্চিমবঙ্গের থিয়েটার চর্চার সাথে আমাদের থিয়েটার চর্চার যে একটা মৌলিক পার্থক্যটা এখানে হয় যে আমরা কখনোই থিয়েটারটা মানে ওই কারো উপর নির্ভর করে করতে পারি না, আমাদেরকে থিয়েটার করতে হয় আমাদের নিজেদের উপরে নির্ভর করে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমাদের এখানে কিন্তু এখনো গ্রুপ থিয়েটার চর্চাটা বিদ্যমান আছে। যেমন আমরা যে দলে নাটক করি, আমি ধরেন জীবন সংকেতে নাটক করি, আমি কিন্তু আমার দলের বাইরে আমার দলের যে রিসোর্স আছে সেই রিসোর্স নিয়েই কিন্তু আমি কাজ করি। আমি কিন্তু আমার দলের বাইরে কাউকে এনে আমার দলে আমি গান গাইতে বলি না, আমার দলে আমি অভিনয় করতে বলি না। কিন্তু আমি দেখেছি পশ্চিমবঙ্গে এই সংস্কৃতিটা আছে, তারা বিভিন্ন দল থেকে পারফর্মার এনে একটা মানে প্রোডাকশন তৈরি করার চেষ্টা করে বা প্রোডাকশন করে, এরকম প্রোডাকশন আমি দেখেছি। এবং অনেকে সেটাকে সেই জন্য পেশা হিসাবে নিতে পারে। আমাদের দেশে এখনো পেশা হিসেবে নেওয়ার কোনো সুযোগই তৈরি হয় নাই, কোনো সুযোগই সৃষ্টি হয়নি। কাজেই এই যে একটা মৌলিক পার্থক্যের জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের এই যে থিয়েটার, আমরা আসলে তো এই কোভিড কালীন সময়ের আগে থেকেই কিছুটা সংকটই আমরা ছিলাম, আমরা দর্শকের সংকটে ছিলাম। তা আমরা মানে আর মলয়দার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি যে আসলে কাজ হচ্ছে না বা আমাদের ইয়াং জেনারেশনে আশানুরূপ কাজ হচ্ছে না, এটা হয়তো বা সম্পূর্ণ ঠিক না আর কি। আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, হয়তোবা আমাদের জন্য আরেকটু সময় দিতে হবে আমাদেরকে একটা নির্দিষ্ট স্বপরিচয়ে দাঁড়াতে হলে। তো সেই সময়টুকু আমরা আমাদের অগ্রজদের কাছে অবশ্যই চেয়ে নেব। তো যে বিষয়টি হলো যে বাংলাদেশে থিয়েটার কিন্তু সবসময় বাধা পেরিয়ে পেরিয়ে এই জায়গাতে এসছে। আমার সঙ্গে আতাউর রহমান ভাই এবং মলয়দা একমত হবেন যে আমাদের থিয়েটার কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়েছে। আমাদের যে মফস্বলের থিয়েটার দলগুলো অধিকাংশই জন্ম নিয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় পথনাটকের মধ্য দিয়ে। এবং মানে বেশিরভাগ, কিছু বিভাগীয় শহর, রাজধানীর বাইরে কিছু বিভাগীয় শহর ছাড়া এই যে এখন থিয়েটার চর্চাটা যাই হোক, যে পরিমাণেই হোক, যে মানেই হোক, কিছুটা যে হচ্ছে সেটা কিন্তু সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকেই তার যাত্রা শুরু। কাজেই এই বাধা পেরিয়ে পেরিয়ে থিয়েটার করেই কিন্তু আমাদের থিয়েটারটা এদেশে প্রাণ পেয়েছে। তো সেই থিয়েটারটা কি হয়েছে, যার ফলে আমাদের থিয়েটার কর্মীদের মধ্যে, আমাদের থিয়েটার দলগুলোর মধ্যে একটা স্বেচ্ছাশ্রম, একটা দায়বদ্ধতা, এই বিষয়গুলো আমাদের মধ্যে যুক্ত হয়েছে। আমরা শুধুমাত্র শিল্পের জন্য শিল্প এই মানে স্বার্থে থিয়েটারটা করছি না বাংলাদেশে। আমরা মনে করি যে এই থিয়েটারটি আমি কেন করব, এই নাটকটি আমি মঞ্চে কেন আনবো। আমরা কিন্তু একটি প্রোডাকশন মঞ্চে আনার আগে এই প্রশ্নটি নিয়ে বসি, এই মঞ্চ, এই নাটকটি, এই প্রোডাকশনটি আমি মঞ্চে কেন আনবো। আমি আমার একটি নাটক দিয়ে উদাহরণ দিই। আমার নাটকটি হলো জ্যোতি সংহিতা। একজন বীর শহীদ জগৎজ্যোতি দাসকে নিয়ে। এবং জগৎজ্যোতি দাস এবং তার দাস পার্টি 1971 সনে আমাদের যে বিশাল বিস্তীর্ণ ভাটি এলাকা ছিল, জলমগ্ন ভাটি এলাকায় জলের মধ্যে উনি যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। তো আমি যখন এই নাটকটি লিখি, উনি আমার এলাকার মানুষ, আমার হবিগঞ্জের ছেলে। সেই নাটকটি যখন আমি লিখি, নাটকটি আমার কিন্তু সামনে এই একটি আদর্শ ছিল যে এই বীর যোদ্ধাকে দেশের মানুষ চিনে না। আমাদের মুক্তিযুদ্ধের মানে গ্র্যান্ড ন্যারেটিভের মধ্যে এরকম ছোট ছোট অনেক ন্যারেটিভ আছে, যে ন্যারেটিভ গুলো আমাদের দায়িত্ব মানুষের সামনে তুলে ধরা। আমরা এই দায়িত্বটুকু বোধ করি, আমাদের মধ্যে থিয়েটার যারা করি আমাদের মধ্যে কিন্তু এই দায়বোধটুকু আছে। তো সেই দায়বোধের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যখন থিয়েটার করি তখন আমাদের মধ্যে একটা উদ্দেশ্য থাকে যে আমরা অবশ্যই দর্শকের বোধে একটা নাড়া দেব, দর্শকের মাথায় একটা নাড়া দেব। এবং এই যে আমি নাটকটি মঞ্চে উপস্থাপন করলাম, দর্শক আমাকে হাততালি দিল, দেখুন এর বাইরে কিন্তু আমরা আর কিছু চাই না, পাইও না, পাইতেও চাই না, মানে পেতেও চাই না। এটি আমাদের কাছে বিরাট প্রাপ্তি। আমাকে দর্শক বলছে যে আপনাদের প্রোডাকশনটি খুবই খুবই ভালো লেগেছে, এটি আমার কাছে বিশাল পুরস্কার, এটি আমার অর্জন। আর বাকি যে শ্রম, বাকি যে অর্থ
বাকি যে মেধা মনন আমি সেটার পিছনে দিলাম, সেটা কিন্তু সম্পূর্ণই মানে আমার সার্থক হয়ে গেল দর্শকের এই একটি কথায়। অর্থাৎ এটি আমার ভালোবাসার জায়গা। তো যে কারণে হয়েছে কি, এই যে কোভিড কালীন সময়ে আমি মলয়দার সঙ্গে আরেকদিন একটা আলোচনায় বসেছিলাম, তখন আমাদের সামনে ছিল যে আমরা এখন যেহেতু থিয়েটার কর্মী, তো থিয়েটার কর্মীদের হয় কি, আমরা কিন্তু বসে থাকতে পারি না, আমাদের মানে হাত পা মাথা সবকিছু নিষ্পিস করে যে কিছু করব এবং সেই মানে নিষ্পিস করা থেকেই বা সেই তাড়া থেকেই আমি একটা নাটক, এই কোভিড কালীন সময়ে যেহেতু আমার কলেজও ছুটি, ক্লাস নেই, বাচ্চাদের স্কুল নেই, কিছুই নেই, একদম অবসর সময় কাটাচ্ছি, আমি একটা নাটক লিখে ফেললাম এই কোভিড এর বিভিন্ন সংকটকে ধরে। যেমন এখানে স্বাস্থ্যগত সংকট আছে, মানবিক সংকট আছে, ভ্যাকসিন প্যাটেন্ট নিয়ে যে বাণিজ্য হচ্ছে সেই সংকটটা আছে, এরকম নানা কিছু সংকটকে ধরে একটি গল্প বা প্লট নিয়ে আমি একটি নাটক লিখে ফেললাম। এবং আমি চিন্তা করলাম যে নাটকটি আমরা কি করব, আমি তো মঞ্চে করতে পারছি না, আমার তো মঞ্চ বন্ধ হয়ে আছে। আমরা চিন্তা করলাম যে নাটকটি আমরা অনলাইনে সরাসরি ঘরের মধ্যে মঞ্চায়িত করব এবং অনলাইনে সরাসরি এরকম স্ট্রিমইয়ার্ড বা জুমের মাধ্যমে সেটি অথবা ফেসবুক লাইভের মাধ্যমে সেটি প্রচারিত হবে, সারা বিশ্বের দর্শক আমাকে লাইভ দেখবে। এবং নাটকটি আমরা পুরোপুরি প্রস্তুত করেছি। আমি একটু বলে নিই এই সুযোগে যে আমরা আটলান্টা একটি উৎসবে এই নাটকটি নিয়ে অংশগ্রহণ করছি এবং অনলাইনে অংশগ্রহণ করছি। কিন্তু নাটকটি আমরা মঞ্চায়ন করতে পারিনি। কেন মঞ্চায়ন করতে পারিনি? প্রথমে দুটো বাধা আসলো। আমার পারিবারিক ভাবে আমি বলেছি যে আমার দুই ভাসুর পরপর মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে, আমেরিকার মিশিগানে একজন এবং বাংলাদেশে একজন। তো সেই কারণে আমাদের পারিবারিক ভাবে আমরা যেহেতু এই দুইটা মানে বিশাল বিয়োগাত্মক ঘটনার মধ্য দিয়ে গেছি, আমরা একটু মানে দমে গেছি, আমরা কাজটা শেষ পর্যন্ত এখনো অনলাইনে আনতে পারিনি। আর দ্বিতীয়ত আমাদের যে ইন্টারনেট স্পিড, সেই স্পিডে আমরা দেখতে পাচ্ছিলাম যে নাটকটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ইন্টারনেট স্পিড একটু পরে পরে কারেন্ট চলে যায়, ওয়াইফাই কানেকশন লস্ট হয়ে যায়, আমরা করতে পারছি। তখন আমরা করলাম কি, দেখেন এই থিয়েটার কর্মীর দায়বদ্ধতার জায়গাটা এটাই যে তখন আমরা করলাম কি, আমরা একটা মানে খুব স্বল্প সময়ে তৈরি হয়ে যে প্রাথমিক ধাক্কাটা কাটি, প্রাথমিক ধাক্কা যে আমরা ভয় পেয়ে ঘরে একেবারে বন্দী হয়ে গেলাম, মাস দেড়েক বা দুয়েক আমরা এরকম বন্দী হয়ে থাকলাম। তারপরই আমরা একটা পটনাট্য নিয়ে বেরিয়ে পড়লাম। পটনাট্যটি আমার লেখা এবং আমার দলের ছেলেমেয়েরা করলো। সেটি কি, যে বাংলার ঐতিহ্যবাহী যে পট গান আছে, সেই গানকে নির্ভর করে করোনা বিষয়ক কিছু সচেতনতা, যেমন আপনি মাস্ক পরবেন, আপনি হাতে স্যানিটাইজার মাখবেন, এই বিষয়গুলোকে নিয়ে আপনি মনকে প্রফুল্ল রাখবেন, যেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন আমাদেরকে বলছিল, সেগুলোকে একটু গানে গানে, একটি পটচিত্রের মাধ্যমে, একটু অভিনয়ের মাধ্যমে, একটু নিরীক্ষামূলক জায়গা থেকে আমি একটি স্ক্রিপ্ট রেডি করলাম এবং আমার দলের 8-10টি ছেলে মেয়ে সেটি তৈরি করলো এবং সেটি নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আমরা প্রথম শো করলাম 29 জুলাই, প্রথম শো করলাম হলের মধ্যে, উদ্বোধনী শো, এবং থার্মো স্ক্যানার দিয়ে দর্শকের টেম্পারেচার পরিমাপ করে আমরা ভেতরে ঢুকালাম এবং সেই সঙ্গে আমরা করলাম কি, কিছু হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করলাম। শুধু এখানে আমরা কিন্তু থেমে থাকিনি, আমরা এই প্রদর্শনীটি প্রতি মানে নিয়ত করে যাচ্ছি। আমাদের এটা একটা পৌরসভা, জেলা শহর, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে করে যাচ্ছি এবং ফ্রি মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার আমরা বিতরণ করছি। এবং এই ফ্রি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের জন্য আমরা বিভিন্ন বিত্তবনদের কাছে সাহায্য চেয়ে নিচ্ছি। মানে আমি থিয়েটার কর্মী কিন্তু বসে নেই, কালকেও আমরা শো করেছি, আমরা শায়েস্তাগঞ্জ পৌরসভায় শো করে এসেছি, ফ্রি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করেছি। এই যে দেখুন, এই সময়টাতে কি হয়েছে, আমাদের শিল্পীরা হয়তো বসে আছেন, গানের শিল্পীরা, যে তাদের লাইভ প্রোগ্রাম হচ্ছে না, আমাদের নৃত্য শিল্পীরা হয়তো বসে আছেন, তাদের হচ্ছে না, বা আমাদের মিডিয়াতে যারা কাজ করছেন তারা হয়তো বসে আছেন, শুটিং করতে পারছেন না, কিন্তু আমাদের থিয়েটার কর্মীরা বসে নেই। আমি দেখেছি যে অনেক জায়গায় আমাদের থিয়েটার কর্মীরা বেরিয়ে পড়েছে বিভিন্ন সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে, মানুষের জন্য ঘরে ঘরে ত্রাণের মতো খাবার পৌঁছে দেওয়ার জন্য, আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি প্রমাণ করে, যে থিয়েটার আসলে দমে থাকে না বা দমে থাকবে না, বা থিয়েটার থেমে থাকার বিষয় নয়। থিয়েটারের প্রয়োজনেই আমরা দেখেছি ব্রেক দেশ ছেড়েছেন, আমরা দেখেছি ডটস্কি তিনি পুয়ার থিয়েটার তৈরি করেছেন। কাজে এখন এই যে আমরা অনলাইন থিয়েটার করতে যাচ্ছিলাম, অনেকেই সেটাকে থিয়েটার হিসাবে মানতে রাজি হচ্ছিলেন না বা মানতে রাজি নন,
কিন্তু আমরাও বলছিলাম এটা থিয়েটার, আমরা বলছি এটা একটা বিকল্প থিয়েটার, শুধুমাত্র এই কোভিড কালীন সময়ের জন্য আমরা এই থিয়েটারটা করছি। এবং তারপর যখন আবার সবকিছু স্বাভাবিক হবে তখন আমরা আবার মঞ্চে ফিরে যাব। কিন্তু তার আগেই দেখুন আমরা কিন্তু মঞ্চে গিয়েছি এবং কি করেছি, যে কিছু স্বাস্থ্য বিধি আমরা শুধু ঠিক করে মেনে নিয়েছি, আমরা কিন্তু বসে নেই, মঞ্চে চলে গেছি। তো থিয়েটার কর্মীর এই যে দায়বদ্ধতা বা স্বেচ্ছাশ্রমের যে একটা মানে বোধতা বা তারা তার মধ্যে তৈরি হয়, আমার মনে হয় আমাদের থিয়েটারের এটা একটা অর্জন বা এটি একটি বিশাল জায়গা, যে কারণে থিয়েটার কর্মীরা থেমে থাকে না। এই ছিল আমার কথা। আর যে কথাগুলো আমি বলেছি, যে আসলে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা তো অস্বীকার করতে পারছি না অতিমারি কি, আমরা তো আমাদের চোখের সামনে মৃত্যু দেখছি, আক্রান্ত দেখছি। কাজেই আমাদের দেশে হয়তো সেটা কম, কিন্তু উন্নত বিশ্বে তো যে মৃত্যুর হার সেটা অবশ্যই আশঙ্কাজনক। তো আমরা এখনো কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি যে আসলে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে, অতিমারি, মহামারী, এই মৃত্যু মানে আসলে কি, এটা বোঝার জন্য আমাদেরকে বোধহয় আরো বছর দুয়েক অপেক্ষা করতে হবে। তো সেই বছর দুয়েক কি আমাদের থিয়েটার বন্ধ থাকবে? মোটেই বন্ধ থাকবে না। আমার কাছে মনে হয় যে আমরা এই যে আমি পটনাট্য করছি, আমরা করছি, এবং আমার মনে হয় আমি আপনাদের পশ্চিমবঙ্গে দেখেছি একটি মেয়ে সাইকেল নিয়ে মানুষের বাসায় বাসায় যাচ্ছে এবং অভিনয় করছে। আমি দেখছি যে একটি মানে গাছের গোড়ায় তারা অভিনয় করছে, গঙ্গার পাড়ে অভিনয় করছে। আমাদের দেশেও কিন্তু থিয়েটার কর্মীরা থেমে নেই, মানে ইতিমধ্যে অনেকেই কিন্তু শুরু করে দিয়েছে, মানে থেমে থাকেনি। কারণ থিয়েটারের মাধ্যমে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে, তো সেই দায়বদ্ধতার তো কেউ আমাদের উপর চাপিয়ে দেয়নি, যেহেতু সেটা আমরা ভিতর থেকে অনুভব করি, ভিতর থেকেই সেই বোধটা আমাদের মধ্যে জন্মায়। আমরা থেমে থাকি না, আমরা সেই তারাই চলি। আসলে এই দায়বদ্ধতার তারা থাকে বলেই বোধহয় আমরা মানুষ, অন্যান্য প্রাণী থেকে আমরা আলাদা। আমি মানে এটুকু বলি আমার বক্তব্যটা শেষ করতে চাই। যদি আপনাদের কোনো মানে প্রশ্ন থাকে বা কথা থাকে যে তারপরে হয়তো বলবো, কিন্তু আমার কাছে মনে হয় যে থিয়েটার কর্মী একজন ভালোবেসে থিয়েটার করা, দায়বদ্ধতার জায়গা থেকে থিয়েটার করা, এই কারণেই বোধহয় থিয়েটার বেঁচে আছে এবং আদিমতম শিল্প থেকে নানা সংকটের মধ্য দিয়ে, নানা অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে এখনো কিন্তু অস্তিত্বকে টিকিয়েই রেখেছে, এখনো বিলীন হয়ে যায়নি, এবং বলা যায় সে মোটামুটি দাপটের সঙ্গেই আছে। ধন্যবাদ। আচ্ছা গৌতম বাবু, আমাকে যেতে হবে, আমি দুই কথা বলে চলে যাই, আমার খুব তাড়াও আছে। আমি কি শেষ করবো? মলয় কোথায়, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, নিশ্চয়ই শুনতে পাচ্ছি। কোথায় গেল কোথায় গেল? গৌতম সেনগুপ্তকে দেখছি, আরেকজন কই গেল? প্রদীপ ঘোষকে দেখছি না আমাদের। আচ্ছা চলে যেতে পারেন, আমার কথা বিশেষ নয়। একটি প্রসঙ্গ উঠেছে যে আসলে কোভিড এটা আমাদের বিজ্ঞানীরা কেন পাচ্ছে না, এটা এখন এটা কি ইন্টারন্যাশনাল কোন কনস্পিরেসি, এগুলো আমি বিশ্বাস করি না। কারণ নিউটন একটা আদি কথা বলে গেছে যে আমরা সাগর পাড়ে নুড়ি নিয়ে খেলছি, মহাসাগরের খোঁজ এখনো পাইনি। স্টিফেন হকিং, গ্রেটেস্ট লিভিং ফিজিসিস্ট ইন দি ওয়ার্ল্ড, মারা গেলেন। উনি 3 বার ব্ল্যাক হোল নিয়ে 3 রকম কথা বলেছেন। ব্ল্যাক হোল দিয়ে প্রথমে কোনো এনার্জি গেলে ব্ল্যাক এনার্জি আবার এমিট ব্যাক করে, ফিরে আসে। পরে বলছে ব্ল্যাক হোল দিয়ে গেলে ওটা খেয়ে ফেলে। তৃতীয়বার বলছে ব্ল্যাক হোল দিয়ে ঢুকলে ওটা অন্য একটি গ্রহে চলে যায়। আবার চতুর্থবার বলছে ব্ল্যাক হোল ইজ এ মিসনোভার, একটা মিথ্যাবৃত্তি খেলা। ব্ল্যাক হোল আসলে কিচ্ছুই না, কতগুলো গ্যালাক্সি কালো কাপড় দিয়ে ঢাকা পড়ে, ওইটাকে ব্ল্যাক হোল বলে। কাজে বিজ্ঞানীরা একেবারেই নিশ্চিত নয়, আজকে ডাক্তাররা কোনো ব্যাপারেই নিশ্চিত নয়, বিকজ ওই নিউটনের শেষ কথাই ওটাই, আমরা সাগর পাড়ে নুড়ি নিয়ে খেলছি। এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের এতটুকু পরিমাণ আমরা জানি না, এইটা শেষ আমার। আরেকটি কথা, থিয়েটার কিন্তু কলকাতাতে, যদি আমি পুরো ইতিহাসটা জানি, আমি মহেশের আলকেনচুয়ার, গিরিশ কার্নাড, এদের সাথে আবার এনকাউন্টার হয়েছে বহুবার। এবং থিয়েটার কিন্তু কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গের থিয়েটার যেটা আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীকালে, থিয়েটার কিন্তু সবসময় গরিব ছিল। এটা খালি বাংলাদেশে বাহাদুরি করলে চলবে না, যে গ্রিক আমলে 2500 বছর আগে 36 জন কোরাস গান গেয়ে বেড়াতো বা আরো বেশি। করতে 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 ওয়ান ম্যান কোরাস চলে আসতো, সিঙ্গেল ম্যান কোরাস।
সেখান থেকে থেসপিস বলে এক ভদ্রলোক Thespius। বেরিয়ে লোকের দিকে তাকিয়ে অভিনয় শুরু করলো। হি টার্নড আউট টু বি ফার্স্ট অ্যাক্টর ইন দি ওয়ার্ল্ড, থেসপিয়ান। কলকাতার থিয়েটার আমি জানি তো সাধারণ রঙ্গালয়ে প্রচুর ভিড় হতো, সেখানে কমার্শিয়াল থিয়েটার হতো। শম্ভুবাবু এবং শম্ভুবাবুর সাথে আরো বেরিয়ে আসতেন মহর্ষি, বেরিয়ে এসে গরিবী থিয়েটার শুরু করলো। আমি পরিষ্কার জানি তৃপ্তি মিত্র একখানা শাড়ি ছিল বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য, সেটা সেলাই করে 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 উনি যেত। বাট থিয়েটারকে উৎপল দত্ত, তারপরে আমাদের কি বলে আমাদের যে নান্দিকারের যে বিখ্যাত অভিনেতা, তারপরে আমাদের শম্ভুবাবু, এদের থিয়েটার কিন্তু গরিবী থিয়েটার ছিল, এরা পয়সার দিকে তাকিয়ে থাকে না। আজকে হয়তো সরকারি অনুদান কিছু পাচ্ছে, ওই যে স্যালারি গ্রান্ট, বাট থিয়েটার সবসময় স্যালারি গ্রান্টের উপর নির্ভরশীল ছিল না। থিয়েটার কিন্তু গরিবদেরই থিয়েটার ছিল। লিভ এ সাইড, পাশাপাশি আমি বলে দিচ্ছি লো ব্যাটারি, লিভ এ সাইড ব্রডওয়ে, অফ ব্রডওয়ে একেবারে ন্যাশনাল থিয়েটার, ওগুলোর কথা আমি ছেড়ে দিলাম, ওগুলোতে 6 মাস আগে টিকিট বুক। কিন্তু যেগুলোকে আমরা বলি যে একেবারে ঘরে ঘরে থিয়েটার হচ্ছে আমেরিকাতেও, সেগুলোতে কিন্তু পয়সা নেই। এটা ভুল হবে যে আমরাই পথ প্রদর্শক, গরিবী থিয়েটার আমরা করতে চাই। থিয়েটার হৃদয়ের একটি ব্যাপার। আজকে গ্রিক আমলে গরিবরা থিয়েটার করেছে, সংস্কৃত আমলে গরিবরা থিয়েটার করেছে, এবং কি বলে ইজিপশিয়ান 5000 বছরে সেখানে গরিবরাই থিয়েটার করেছে। এটা কিন্তু হৃদয়ের তাড়না। এখানে কোভিড টভিড এগুলা কোনো ব্যাপার নয়। হৃদয়ের তাড়না যখন আসবে, থিয়েটার এখানেও হচ্ছে, হবে। আবার মানুষ, কলেরার মধ্যে বিয়ে হয় না, বসন্তের মধ্যে বিয়ে হয় না, আমরা তো দেখেছি মহামারীর মধ্যে বিয়ে হচ্ছে, আনন্দ উৎসব কোনোটাই থেমে না, স্বামী স্ত্রী মিলন হয় না, সবই হয়। তেমনি থিয়েটার হবে, কোনোটাই বন্ধ আছে? যে স্বামীকে কম ভালোবাসছে স্ত্রীকে কোভিড এর কারণে, না তোমার কাছে এসো না, তোমাকে কম ভালোবাসছে, তা তো না। কাজেই আমার মনে হয় এই সিচুয়েশনটা টেম্পোরারি, এবং যদি এটা সাস্টেইনও করে আরো 6 মাস, উইল হ্যাভ টু লিভ উইথ ইট। যে ওই কারণে আমি আজকে অফিস করছি সকাল থেকে, এখন আবার দেবো আড্ডা দিতে যাবো, আবার থিয়েটারও করবো। কাজে আমার জীবনের যে প্রবাহ হয়তো কিছুদিন লকডাউনে থেমেছিল, এখন বললে আমি তো যে কোনো কারণে মরে যেতে পারি। আমার বয়সের কথা না, যে একটা ধনী লোক, তার 5টা গাড়ি বা 7টা গাড়ি, এই বেটা গাড়ি আন, ড্রাইভার আসলো, আমি একটু ঠাট্টা করে বলি প্রায়, তার মার্সিডিজ আসলো, তার বিএমডাব্লিউ আসলো, কোনটাতে পা দেবে এটা ডিসাইড করতে করতে পিছলা খেয়ে মারা যাবে। আমার স্ত্রীকে বলে, তুই ভয় পাও কেন? আমি তো কলার ছিকটার উপর পিছলা খেয়ে মরে যেতে পারি। সো ওয়াই বদার, টেক দি লাইফ অ্যাজ ইট ইজ। যেমন চলছে জীবন চলবে, থিয়েটার হবে, নাটকও হবে, আমাদের জীবনযাত্রা হবে। এবং আমরা সরকারের কাছে অনুদান চেয়েছি, সরকার একটা বিবেচনা করছে যে থিয়েটারকে ঠিক কলকাতার মতো থিয়েটার গ্র্যান্ড হয়তো আমাদের হবে না, আমরা হয়তো বেছে নিয়ে, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কিছু যুক্ত বা দলের সাথে কিছু যুক্ত, আমি জানি হয়তো 30টা দলকে বছরে এত টাকা দেওয়া হলো, তো আমাদের দাবি তুমি 3টা নাটক করবে বা 2টো নাটক করবে, বাকিটা তোমরা ভাগাভাগি করে নাও। থিয়েটার আমরা যখন করি, আমরা বিনা পয়সায় করি। আমার একটা বৃত্তি ছিল করার, মামুন রশিদও কিছু করে খাওয়াচ্ছিল, আলী জাকেরও কিছু করে খাওয়াচ্ছিল, কিন্তু থিয়েটার থেকে আমরা একটি পয়সা কোনোদিন পাইনি। কিন্তু আমরা সারা রাত থিয়েটারের ঘরে শুয়ে ঘুমিয়েছি, মহিলা সমিতিতে ভোরে উঠে নাটক করেছি। তো সেটা তো ঠিক হৃদয়ের তাড়না থেকে, ওটা থেকে তো পয়সা পাইনি। এখানে আমার বাসায় কে না এসছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই বেড়াতে এসছে। হ্যাঁ, বেড়াতে কে না, আড্ডা দিচ্ছি রাতের পর রাত। আর সেই মানে আড্ডা, ইট এনকাম্পাসেস দি এন্টায়ার ওয়ার্ল্ড। আমাদের আড্ডায় কবি এসছে, পেইন্টার এসছে, সব এসছে, কে সবাই আমাদের আড্ডায় আসছে। কাজে সেটা হচ্ছে জীবন আচরণের একটি অংশ, এটার মৃত্যু নেই, এটার সাথে কোভিডেরও সম্পর্ক নেই, কলেরারও নেই, পক্সেরও সম্পর্ক নেই। সেগুলো তো আসবেই, যুগ যুগ ধরে মানুষের আসবে, আর্থিক কষ্ট আসবে, কোনোদের ভিক্ষুক হয়ে যাবে, কোনোদের ধনী হয়ে যাবে, কোনোদের যুদ্ধে। এবং আমাদের দেশে তো আরো বেশি করে, আমাদের কি লালন পড়াশোনা করতে জানতেন? আমাদের কি কি বলে, আমাদের যে শাহ আব্দুল করিম পড়াশোনা জানতেন? ওরা কিন্তু বিরাট বিরাট সৃজন করে, সবাই কি শেক্সপিয়ারও তো খুব বেশি পড়াশোনা করেছেন এমনটি আমরা জানি না, যে বিরাট পড়াশোনা করেছেন। পড়াশোনা লাগে না, সৃজনশীল কাজে পড়াশোনা করে না। শেষ কথা হলো, দুঃখ থেকে সৃজনের সৃষ্টি। আজকে ভিনসেন্ট ভ্যান গগের একটি আঁচড় পেলে কয়েক মিলিয়ন ডলার বিক্রি হয়, ভদ্রলোক না খেয়ে মারা গেছেন। আমি হেলসিঙ্কিতে জিজ্ঞেস করলাম যে 5ম নম্বর তুমি এই সানফ্লাওয়ার কোথায় পেলে? বলে, কখন কিনেছি আপনি ধারণা করুন না? বলে, আমার কোনো ধারণা নেই। বলে, এখন কিনতে গেলে পুরো হেলসিঙ্কি শহর বিক্রি করতে হবে, অথচ ভদ্রলোক না খেয়ে মারা গেছেন। জীবনানন্দ দেশ, মানিক বন্দ্যোপাধ্যায় কি পয়সা পেয়েছেন? ওই সেই কথা বাল্মীকির,
দুঃখ থেকে বাল্মীকি হয়েছে, যে দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে গেল। ক্রঞ্চ মিথুন প্রেম করছে, মিথুন যেমন কবুতররা প্রেম করে, একটি নিষ্ঠুর বেদ মেরে ফেললো, তারপরে বেরিয়ে গেল পৃথিবীর সেরা কবিতা মা নিষাদে প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎক্রন্ত মিথুন যৎক্রঞ্চ মিথুনা দেখবরি তাম মোহিতম এতে বলিয়া মুনি সাপ দিল তারে, সেই সাপে এক শ্লোক নিঃসরলে মুখে শোক হইতে শ্লোকের হইল উপাদান মা নিষাদ বলিয়া তাহার উপাখ্যান। তখন বিশ্বকর্মা এসে বললো, অপার হ্যাঁ অপার অপার বেদনার ভার হ্যাঁ বিধাতা হাতে বিশ্বকর্মা দেন। এসে বললো যে তুমি কি করবে, বলে রামের জীবনী লেখো। বলে রামকে তো আমি চিনি না অযোধ্যা, বলে রচিবে তুমি যাহা রবীন্দ্রনাথের কথা সেটাই সত্য বলে। এখন জানতে পেরেছি রামের তখন জন্মই হয়। কাজেই এই দুঃখ থেকে সৃজন হয়। যত দুঃখ, আমি মনে করি থিয়েটার আরো বেগবান হবে এই কোভিড এর পরে, কারণ আমরা একটা দুঃখ পাচ্ছি, বেদনা পাচ্ছি, অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি, হয়তো ভবিষ্যতে আরো হারাবো। সেই জন্য মানুষের পদযাত্রা বন্ধ থাকে না। হয়তো এর থেকে আরো চমৎকার থিয়েটার হবে। দুঃখ থেকে আমি গভীরভাবে বিশ্বাস করি দুঃখ থেকেই হয়। এবং শেক্সপিয়ার ম্যাকবেথে যখন মেরে ফেললো, ম্যাকবেথের লেডি ম্যাকবেথ ডাঙ্কানকে, তখন মহিলা আত্মহত্যা করলেন, হাতে রক্ত দেখে। বরুণের 7টি সাগরে হাতে রক্ত যাবে না, মুখ থেকে একটা দুর্বৃত্ত লোক মেরে ফেললো, তার সোর্ড পড়ে গেল, তখন বলল মি লর্ড দি লেডি ইজ ডেড, বলছে she should have died hereafter. Tomorrow and tomorrow creeps in the petty pace to the last syllable of our recorded time. হ্যাঁ, সেটা এই কবিতাটার শেষটা শ্রী শামসুল্লাহপুর অনুবাদে শোনা যায়, শুনিয়ে দিই। যাও নিভে নিভে যাও নিভু নিভু দ্বীপ, জীবন এক নিতান্ত চলমান ছায়া, হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাঁপায়, তারপরে শোনা যায় না কোনো সংবাদ। এ কাহিনী এক নির্বোধ কথিত অলঙ্কারে অনুপ্রাসে ঠাসা, ইতি তাৎপর্যবিহীন। আজ আমরা লাফাই ঝাঁপাই যাই করি না কেন, থিয়েটার আমাদের করতে। আমরা যদিও জানি যে সবকিছু জীবনটাই তাৎপর্যবিহীন, বাট উই লাভ থিয়েটার, উইল ক্যারি অন থিয়েটার। উই মিনস দি এন্টায়ার ওয়ার্ল্ড। পৃথিবী থিয়েটার ছাড়া বাঁচতে পারবে না, অন্য কিছু ছাড়া বাঁচতে পারবে। এই বলে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে মলয় এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় হোক তোমাদের, জয় হোক থিয়েটারের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন আতাউল ভাই, অনেক ভালো ওকে, থাকবেন। থ্যাংক ইউ। মানে অনেক দিন পর অনেক কথা শুনলাম, জানলাম, খুব উপকৃত হলাম আর কি। সমস্যা হচ্ছে যে আমরা তো অনুষ্ঠান, মলয়দা, আমি আর হ্যাঁ, আপনি ছাড়া সবাই মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছে। কি আমরা করব, কি লিভ করব? আমি তো সেইটাই মানে কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশনও পাচ্ছি না। গৌতম দা ডিসকানেক্ট গৌতম, হননি। গৌতম দা এখন হয়তো ডিসকানেক্ট হয়েছেন, কিন্তু কিছু সময় তো ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, উনি মাঝখান থেকে সরে গেলেন। বুঝলাম না আর কি সংকটটা হলো। আমরাও বরং দর্শকের কাছ থেকে বিদায় নেই। যারা আছেন ভিউয়ার্স, যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে আমরাও বিদায় নেই। একই সাথে আমিও মনে করি যে আমাদের যেহেতু আয়োজক বা সঞ্চালক কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছেন, বিদায় নেই। তবে তার আগে একটি বিষয়ে, যেহেতু এটি ব্যক্তিগতভাবে আমার বক্তব্যকে টেনেছিলেন রুমা মোদক, যে দ্বিমত পোষণ করছেন, আসলে আমি একটি শঙ্কার কথা বলেছি। ব্যতিক্রম তো থাকেই, আপনাদের মতো লোক কি বেড়ে উঠছে না? কিন্তু শঙ্কাটা কোথা থেকে হয় জানেন? যেটা আতাউর ভাই কিছুটা বলেছেন, যে আপনি যদি মানে কষ্ট সহিষ্ণু থাকতে না চান, আপনার মধ্যে যদি লোভটা একবার ঢুকে যায়, এইদিকে সমাজ যাচ্ছে, তো মধ্যবিত্ত অনেকটা এইদিকে যাচ্ছে। আর একটা হচ্ছে গ্রাম পর্যায়ে থেকেই তো সবাই এসেছে এক সময় ঢাকায়। ওই রামিদুদা এসেছেন গ্রাম থেকে, মামুন রশিদ গ্রাম থেকে এসেছেন, আতাউর ভাইও গ্রাম থেকে এসেছেন, আমাদেরও গ্রামেই বাড়ি ছিল। সেই গ্রামের আজকে যে চেহারা, সেইখানে কিন্তু ঘরে ঘরে কোনো সংস্কৃতি চর্চার বালাই নেই। তাহলে আগামী প্রজন্ম, হ্যাঁ, মুখস্থ বিদ্যার উপরে কি সৃজনশীলতা তৈরি হয় না, তার সৃজন ক্ষমতা ধ্বংস হয়ে যায়। এই জায়গাটা আমি শঙ্কা বোধ করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাথার মধ্যে এই জন্য আমি শঙ্কা বোধ করেছি। জেনারেশনের যে দক্ষ জনশক্তি, ওই জিনিসটি সর্বনাশ ঘটেছে, গুরুত্ব দেওয়া হয় নাই। দেখুন ওই জায়গায় সংকটটা, ওই জন্য আমরা আস্তে আস্তে সেটি চেহারাটা দেখতে পাচ্ছি, যে অনেক দলেই দেখুন বাইরের দল থেকে গিয়ে নির্দেশনা দিতে হচ্ছে,
নিজেদের নাট্যকার নেই, নিজেদের নির্দেশক নেই, অভিনেতার ক্ষেত্রেও তাদের লেখাপড়া বা বোধ ওইগুলো নেই। সেই জায়গার থেকে আমি একটা শঙ্কা প্রকাশ করেছি। সেটি উভয় বঙ্গের ক্ষেত্রে সত্য, উভয় বঙ্গের একদম। ক্ষেত্রে সত্য। আমাদের দেশে আরো ভয়াবহ, যে একেবারে গ্রাম পর্যায়ে কোনো ধরনের চর্চা নেই। কাজে এটি ভুল বুঝবেন না। ব্যতিক্রম তো আছে, না আজকে না দাদা, অর্কের এখানে মতো। আমি হ্যাঁ, আপনার সঙ্গে একটুখানি যুক্ত করি। আরো কি হয় জানেন তো, আমরা যেহেতু মানে অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে যারা যুক্ত হয়েছিল তারাও এক সময় ছেড়ে দেয়, থাকে না আমাদের সাথে, আমরা একা হয়ে যাই। হ্যাঁ, নানা রকম সামাজিক ধর্মীয় প্রতিবন্ধকতার কারণে একটা সময় আমরা একদম একা হয়ে যাই, তখন আবার একটা নতুন কিছু ছেলে মেয়ে জোগাড় করে আমাদেরকে থিয়েটারটা শুরু সেই করতে জায়গায় হয়। ভয়ের এটাই ব্যাপার। সংকট। আপনি, হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন, 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদের পতন আন্দোলনের পর ছাত্র সমাজের মধ্যে কিন্তু সংগঠিত কোনো, যেগুলো আছে খুব খাপছাড়া, হঠাৎ করে কিছু ভাঙচুর হ্যাঁ, করে নাই হয়ে গেল, দুইটা মানববন্ধন করলো, কিন্তু সংগঠিত ফোর্সটা আর কিন্তু নেই। গড়ে উঠছে না। এই তার কারণ হচ্ছে ওই মুখস্থ বিদ্যা এবং মানুষের সাথে না মেশা, বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে এক একজন গড়ে ওঠা। আজকে নিউ মিডিয়া, স্মার্টফোন হাতে পেয়ে আরো বিচ্ছিন্নতা। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, এটা হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতার মাধ্যম। এই বিষয়গুলো নিয়ে আমি বলেছি, এগুলো নিয়ে আমাদের একটু ভাবতে হবে। তারপরে কিন্তু শেষ অবশ্যই। কথা বলেছি যে এগুলো কেউ ডিঙিয়ে থিয়েটার শেষ পর্যন্ত টিকে থাকবে, এই শক্তি থিয়েটারই আছে। এইটা তো আমার মনে হয় যে এখন বেশ কিছু কথা বললাম, এর মধ্যেও আয়োজকদের কাদের দেখতে পাচ্ছি না। মধ্যমগ্রাম রূপকল্পকে আবারও কৃতজ্ঞতা জানাই। যদি কোনো দর্শক আমাদের বক্তব্য শুনে থাকেন, তাহলে তা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং সবাই ভালো থাকুন। সবাইকে শুভেচ্ছা ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।